আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলবো সৃজনশীল কিভাবে তুমি লিখলে 10-এ 10 পাবা। দেখো, এইচএসসি পর্যায়ে সৃজনশীল লেখার নিয়মটা তোমাকে আলাদাভাবে জানতে হবে, কারণ এখানে শিক্ষক কারা সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এসএসসির ক্ষেত্রে স্কুলে শিক্ষক ছিল, বাট এখন কলেজের ক্ষেত্রে তোমাদের কলেজের এক একজন অধ্যক্ষ তোমাদের খাতাগুলো দেখে, এক একজন প্রভাষক খাতাগুলো দেখে। সো এই জায়গায় তোমরা যদি পারফেক্টলি এইচএসসি লেভেল পর্যন্ত সৃজনশীল না লেখো, তাহলে কিন্তু তোমাদের ভালো মার্ক বা 10-এ 10 পাবা না। সিম্পল একটা উদাহরণ আমি ভিডিওর শুরুতেই দিই। একটা তোমাকে যদি রচনা লিখতে বলা হয় যে গরু সম্পর্কে রচনা লেখো, এখন তুমি যদি সেই ক্লাস 6-7-এর বাচ্চাদের মতো গরুর 2টা পা আছে, গরুর 2টা চোখ আছে, 4টা পা আছে, এইসব লিখে আসো, তাহলে কিন্তু তুমি কখনোই এই 10-এর মধ্যে সর্বোচ্চ 4 পাসে বেশি পাবা না। কিন্তু তোমাকে সেই জায়গায় এসএসসি লেভেলে তোমাকে সেই গরুর রচনা লিখতে বললে তোমাকে লিখতে হবে, তবে অনেক অ্যাডভান্স কথাবার্তার মাধ্যমে। সো এখানে তোমাকে সৃজনশীল লেখার ক্ষেত্রে এই টিপসটা অবলম্বন করতে হবে। তোমরা কিভাবে খাতা লিখবা এবং কিভাবে কি খাতা শিক্ষকরা পছন্দ করে সে বিষয়গুলো মাথায় রেখে আজকে এই ভিডিওটি আমরা তোমাদেরকে এই চার্টটা একটু বুঝিয়ে দিব। এই চার্টটা অনেক গুরুত্বপূর্ণ, তার সাথে তোমাদের আরও আমরা একদম সৃজনশীল লেখার এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে দিব। এই ভিডিওটি দেখলে তুমি আশা করি ভিডিওতে যে নিয়মগুলো আছে সেগুলো যদি অবলম্বন করো, তুমি 10-এর মধ্যে 10 পাবা, বা ওভারঅল দেখা যায় শেষের সৃজনশীলগুলো হাতে লেখা খারাপ থাকে, সেখানে 8-9 তুমি পেয়ে যাবা। বাট ওভারঅল আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা সৃজনশীলে 10-এ 10 বের করা, শিক্ষক যেন 1 মার্কও কাটতে না পারে। সো এই জায়গায় আমরা প্রথমে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না, করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদের পরীক্ষা সম্পর্কিত সাজেশন এটা ওটা যখন যা লাগে সবই আমরা দিচ্ছি এবং আরও সামনে পাবো, তাই আমাদের সাথে যুক্ত থাকো। আমরা প্রথমেই কথা বলি সৃজনশীল লেখার সময়টা নিয়ে একটু কথা বলি। সময়ের ক্ষেত্রে যে সকল সাবজেক্টে ব্যবহারিক নেই, অর্থাৎ বাংলা বা যে সকল সাবজেক্টে ব্যবহারিক নেই, যেমন বাংলা বা হিসাব বিজ্ঞান বা তোমাদের যে কমার্স এবং আর্টসের সাবজেক্টগুলোতে 21 মিনিট টাইম পাবা একটা সৃজনশীল লেখার জন্য। আর তুমি সায়েন্সের সাবজেক্টগুলো বা যেগুলোতে ব্যবহারিক আছে সেগুলো তুমি 31 মিনিট করে টাইম পাবা। সো ওভারঅল এই টাইমে তোমাকে একটা সৃজনশীল যে কোনো মূল্যে শেষ করতে তোমাকে হবে। এখন আমরা কথা বলি যে আসলে কোন প্রশ্নের ধরনটা কি। এখানে একটা প্রশ্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। এটাকে আসলে প্রশ্ন তুমি আগে বোঝো যে প্রশ্নে কী চায়। ক নম্বর প্রশ্নতে আমরা কথা বলি, ক নং প্রশ্নোত্তর বলে কে, কি, কখন, কোথায়, কাকে বলে, মানে এক কথায় উত্তর যেটাকে বলে সেইটা সম্পর্কিত প্রশ্ন আসে ক নম্বরে। তোমাকে সেভাবে লিখতে হবে, এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার। খ নম্বরটা বলছে কী বোঝায়, ব্যাখ্যা করো, বর্ণনা করো, কেন ঘটেছে, ঘটনা ঘটেছে। সো এরকমের সম্পর্কিত কোনো ঘটনা বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, এই টুকটাক বিষয়গুলো নিয়ে মূলত খ প্রশ্ন গঠিত হয়। আর গ নম্বর হয় উদ্দীপকের সাথে প্রদত্ত কোনো একটা ব্যাখ্যা, বর্ণনা, সূত্র, নিয়ম, তত্ত্ব, নীতি, পদ্ধতি নিয়ে একটা ব্যাখ্যামূলক বিষয়টাকে উপস্থাপন করা হয়। আর ঘ নম্বরের ক্ষেত্রে উদ্দীপকের প্রদত্ত প্রসঙ্গ, ব্যাখ্যা, সিদ্ধান্ত, ধারণা, দৃষ্টি। মূলত গ নম্বরের মতো করে ঘ নম্বরটা হয়, তবে তার থেকে একটু এক্সপ্লেইন হয়, এবং যেখানে গ নম্বর অথবা তুমি উপসংহার না লিখতে পারো, কিন্তু ঘ নম্বর উপসংহার লিখতে হয় এবং পরিমাণটা একটু বেশি হবে। এখন কত লাইন লিখবে এই প্রশ্নটাও কিন্তু থেকে যায় তোমাদের, তাই না? তো চলো আমরা এবার একটু দেখে নিই তোমাদের এই চারটা একটা জিনিস লক্ষ্য করে তোমরা দেখতে পাবা, জ্ঞানমূলকে শুধুমাত্র জ্ঞানমূলক রয়েছে, অনুধাবনমূলক এখানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক 2টা বিষয় রয়েছে। আমি বলতে পারবো এখানে দুইটা বিষয় কেন, কারণ এখানে 2 মান, তোমাকে 2ভাবে বিভক্ত করে লিখতে হবে। প্রয়োগমূলক এখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ 3টা রয়েছে, এখানে 3 মার্ক, 1 1 1, এবং এই 3 মার্কে 3 মার্ক তুমি পাবা। উচ্চতর দক্ষতা 4টা হবে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, যেখানে 4টায় 4 মার্ক তুমি পাবা। এবং এই ডিভাইডেড করে কিভাবে কি লিখবা, তুমি এখানে কি লিখবা, এখানে কি লিখবা, জ্ঞানে কি লিখবা, অনুধাবনে কি লিখবা, প্রয়োগে কি লিখবা, এটা তুমি জানো না, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। শোনো, লক্ষ্য করবা যে তোমাদের যখন তোমরা লিখতে যাবা ক নম্বর প্রশ্ন তোমাকে আসছে জ্ঞানমূলক 1 মার্কের জন্য এটা কোশ্চেন। সেখানে পাঠ্য বই হতে এক কথা বা এক বাক্যে সঠিক উত্তর দিতে হবে, কোনো বিষয়ভিত্তিক বিশ্লেষণের দরকার নেই, অর্থাৎ এখানে কোনো বিশ্লেষণ দরকার নেই। তোমাকে যদি বলে এটা কি, তুমি লিখবে যে এটা অমুক, ব্যাস, এই পর্যন্ত, কোনো বিশ্লেষণ দরকার নেই, এক কথা অ্যান্সার দিবা। এবং এখানে বানানটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু অল্প লেখা, তুমি যদি সেখানে বানানটা ভুল করো কিন্তু নাম্বার তুমি পাবা না। এখানে হইলে 1, না হলে কিন্তু 0 দিয়ে দিবে, সিম্পল বিষয়। এখানে হাফ মার্ক দেওয়ার শিক্ষকরা খুবই কম, সেই জায়গায় তুমি বানানের দিকে খেয়াল রাখবে এবং কোনো বিশ্লেষণের দরকার নেই, এক কথায় এক লাইনের মধ্যে অ্যান্সার দিয়ে দিবা। তো এখানে যেরকম লেখা আছে 1 নং প্রশ্ন উত্তর, এখানে তুমি সিম্পলভাবে লিখে দিবা ক জ্ঞানমূলক অংশ, এখানে তুমি লিখে দিবা 1 নং প্রশ্ন উত্তর ক, এভাবে লিখে দিবা। লেখার পরে তুমি এভাবে সুন্দর করে
অ্যান্সারটুকু লিখে দিবা। আমি তোমাদেরকে অ্যান্সারও বুঝিয়ে দিচ্ছি এবং ফর্মেটটা দেখিয়ে দিচ্ছি। যখন তুমি প্রশ্ন লিখবা তখন ঠিক এরকমভাবে মাঝখানে তুমি এরকমই লিখে এবং তুমি অ্যান্সারটা এভাবে শুরু করবে, এবং এখানে এই যে আমার যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এখানে লিখে দিবা উত্তর লিখে দিলে তোমার জন্য আরও ভালো হবে। উত্তর লিখে তুমি এরকম একটা কোলন দিয়ে দিবা, কোলন দিয়ে তারপর তুমি লেখা শুরু করে দিবা। বিষয়টা বুঝছো? তো এরকমভাবে তুমি প্রত্যেকটা ওভারঅল লেখা শুরু করবা। এই আমাদের জ্ঞানমূলক গেল। দ্বিতীয়ত আমরা কথা বলি অনুধাবনমূলক। অনুধাবনমূলকে দুইটা অংশ থাকে, আমরা বলেছিলাম, একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা অনুধাবনমূলক। এই জায়গায় তোমাকে 1 মার্ক থাকবে জ্ঞানমূলক, একটা থাকবে অনুধাবনমূলক। এখানে বলা হচ্ছে প্রশ্ন যা চাইবে এক কথায় উত্তরের জ্ঞান আলোকে লিখবে, আর দ্বিতীয় প্যারাতে বিশ্লেষণ করে সেটা সর্বোচ্চ 3-4 লিখলে ভালো হয়। মনে রাখা প্রয়োজন অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সব মিলে 5 বাক্যে শেষ করতে হবে। যদি তোমাকে আমি আরেকটা ভালোভাবে বলি, তোমাকে অনুধাবনমূলকে দুইটা পার্ট থাকবে, দুইটা পার্ট। তো এখানে ফার্স্টে পার্ট তুমি এখানে সুন্দর করে ধরো না, তুমি অনুধাবনমূলক একটা জ্ঞানমূলক পার্ট আছে, তোমাকে প্রশ্নে বলা হয়েছে অমুক জিনিসটা ব্যাখ্যা করো, ঠিক আছে, অমুক একটা জিনিস তুমি ব্যাখ্যা করো বা একটা বিশ্লেষণ করো। তখন আগে তুমি লিখবে ওই জিনিসটা কি, ওই সম্পর্কে একটা তথ্য দিবা। ওই তথ্যটা হচ্ছে জ্ঞানমূলক, যেটা তুমি এক লাইনের মধ্যে, এক কথার মধ্যে কমপ্লিট করবে, এক লাইনের মধ্যে। এবং দ্বিতীয় প্যারা মাঝখানে কিন্তু ফাঁকা দিবে, যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাঝখানে একটা স্পেস ফাঁকা দিয়েছি, তোমরাও ফাঁকা দিবা। ফাঁকা দিয়ে দ্বিতীয় প্যারা শুরু করবা, সেখানে সর্বোচ্চ 3-4 লাইনের মধ্যে ওই যে ব্যাখ্যাটা চেয়েছে বা বিশ্লেষণ চেয়েছে বা একটা সূত্র বলেছে সেটা তুমি কমপ্লিট করবা। তবে ওভারঅল তোমাকে এখানের 1 লাইন আর এই নিচের লিখবা 4 লাইন, সর্বোচ্চ 5 বাক্য অর্থাৎ 5 লাইনের মধ্যে কমপ্লিট করতে হবে। বাক্য বলতে লাইনকে বোঝানো হয়েছে যে সর্বোচ্চ 5 লাইন। এই যে আমি 1 লাইন নিলাম, এই 1 লাইন লিখলাম, এই 1 লাইন 2 লাইন, তারপরে এই 1 লাইন 3 লাইন, এই 1 লাইন 4, এই 1 লাইন 4, তারপরে আমি যদি আরেক লাইন টানি, এভাবে 5 লাইন আমি সুন্দর করে লিখে দিব, 3, 4, 5। ওকে ওকে এভাবে আমি 5 লাইন সুন্দর করে লিখে দিব। যে 4 লাইন বা 5 লাইনের বেশি দরকার নেই 2 নম্বর প্রশ্ন 2 মার্কের জন্য লেখার জন্য। সো অনেকে আবার 2 নম্বর দেখে যে 1 পৃষ্ঠা ভরে লেখো, এত দরকার নেই। এরপর আমরা কথা বলি তোমাদের গণাঙ্ক প্রশ্ন উত্তরে। গণাঙ্ক প্রশ্ন উত্তরের ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের গণাঙ্ক, আমরা একটু দাঁড়াও স্পেসগুলো কেটে দেবো। গণাঙ্ক প্রশ্ন উত্তর, এখানে তোমাদেরকে যেটা করতে হবে প্রয়োগমূলক অংশ। এখানে তোমাকে 3টা প্যারা থাকবে, আমরা যে ভিডিওতে এখানে বলেছিলাম জ্ঞান অনুধাবন প্রয়োগ। এখানে তুমি যেটা করবে প্রথমে 1 লাইনে তুমি জ্ঞানমূলক আকারে উদ্দীপকের যে বিষয়টা বলছে সেটা লিখবা। ধরুন বলছে উদ্দীপকের অমুক ব্যক্তির সাথে অমুক ব্যক্তির সম্পর্ক আছে কিনা। তো ওই যে সম্পর্ক, ধরুন যে একটা শব্দ দিয়েছে, ওই শব্দটা কাকে বলে, ওই শব্দটা মানে কি বুঝাইছে, সেটা তুমি জ্ঞানমূলকে 1 অক্ষরে বুঝাবা। কারণ দেখা যায় কি, ধরো না আমি যদি তোমাকে আরও ভালোভাবে বলি, এখন তুমি একজন বিদেশিকে, ধরেন একজন বিদেশি, সে বাংলা বা দেশ চিনে না, তাকে বলতেছি কি আমি রিস্কায় চড়ে বাসা থেকে হচ্ছে কি এসে যাবো, কী বলো ওটাকে, ধরেন নীলক্ষেত যাবো। এখন সে তো রিস্কা চেনেই না, সে তো রিস্কা নামটা শুনেই না। তাহলে তুমি যখন তাকে আগে বলতেছো, তাকে বলবো যে রিস্কাটা কি। রিস্কা হচ্ছে 3 চাকার একটা বাহন, যে কিনা মানুষ চালিত, পায়ে হ্যান্ডেল দিয়ে তারা প্যাডেল দিয়ে আমাদেরকে চালায় নিয়ে যাবে। এরকম একটা বিশ্লেষণ দিলে এই যে শব্দটাকে তুমি একটু এক্সপ্লেন করলা, এটা তোমার 1 কথার মধ্যে কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে মূল পাঠের সম্পর্ক নিরূপণের প্রয়াস পেতে হবে, যাকে ব্যাখ্যা অংশ বলা যেতে পারে। দ্বিতীয় অংশ, যখন তুমি 1 কথায় রিস্কা কাকে বলে লিখে দিলা, দ্বিতীয় অংশ তুমি বলে দিলা যে এটা কিভাবে যায়, টুকটাক একটু ব্যাখ্যা দিলা যে এটার কাজ কি, কিভাবে কোন গতিতে যায়, কয়জন লাগে চালাইতে, কয়জন বসাতে, একটু কিছু ব্যাখ্যা দিলা। এবং 3 নম্বর অংশে প্রয়োগ অংশে তুমি ওই যে তোমাকে প্রশ্নটা করা হয়েছে আমি যাচ্ছি, কিভাবে যাচ্ছি, পুরো বিষয়টা এক্সপ্লেইন করলা বা একটা সমস্যা দেখা দিল সেটা সমাধান করলা। তো এইভাবে তোমাকে ওভারঅল এই পয়েন্টটা কমপ্লিট করতে হবে, যেটা সর্বোচ্চ তুমি 12 বাক্য অর্থাৎ 12 লাইন তোমাকে লিখতে হবে। 12 লাইনের বেশি লেখার দরকার নাই, 10 লাইন লিখতেও পারো, বাট 12 লাইন, 1 পেজের মধ্যে 12 লাইন, মানে যদি ঠাই পাই তাহলে 12 লাইন লিখবে, এই বেশি লেখার দরকার নেই। আশা করি প্রয়োগমূলক নিয়ে তোমাদের কনফিউশন হবে, বাট প্রয়োগমূলকটা অনেক বুঝে শুনে তোমাকে সিদ্ধান্তটা নিতে হবে। অনেকে দেখা যায় প্রয়োগমূলক অনেক বেশি টাইম দিয়ে দেয়, এখানে মার্ক মাত্র 3। তুমি যদি প্রয়োগমূলকে দেখা যায় 6-7 মিনিট দিয়ে দাও, দিয়ে দিতে পারো যদি সময় থাকে তোমার হাতে, বাট এটা মোটামুটি 5-6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 7 মিনিটের উপরে কোনোভাবে জন্য প্রয়োগমূলকটা না যায়, এই বিষয়টা মাথায় রাখবা। দেন কথা বলি তোমাদের গুরুত্বপূর্ণ আরেকটা অংশ, সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা। এখানে টোটাল 4টা পয়েন্ট, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এখানে তোমাকে প্রশ্নের উত্তরের শুরুতেই যে মানে তোমার যে আবার ধরে নাও যে বলছে যে তুমি এবার গাড়িতে যাচ্ছ, তাহলে গাড়ি কি সেটা জ্ঞানে বলবা। তারপর দ্বিতীয় প্যারাতে তুমি উদ্দীপক নিয়ে একটু আলোচনা করবে, কিন্তু কোনোভাবে আবার কেউ উদ্দীপক তুলে দিও না। উদ্দীপক তুলে দিলে হয়তো বা তোমার পৃষ্ঠা পড়ে যাবে, বাট শিক্ষক পড়লে 0 দিবে, আন্ডা দিবে। এর পরবর্তীতে তুমি চেষ্টা করবে সুন্দর করে একটু ব্যাখ্যা দিতে। তৃতীয় পর্বে আলোচনা করবা, যেটা প্রয়োগের মতো করে ছিল, একটু প্যারা দিবে। আবারও বলছি, প্রত্যেকটা লেখে জ্ঞানমূলক লিখছো 1 পেজ, 1 লাইন লিখছো, একটু সামান্য একটু ফাঁকা রেখে নম্বর দ্বিতীয় প্যারা লিখবা। দ্বিতীয় প্যারা 3 লাইন লিখছো,
তারপর একটু ফাঁকা রেখে আবার তুমি মানে তৃতীয় প্যারা লিখবা এবং চতুর্থ প্যারা এসে তুমি উদ্দীপক এবং মূল বিষয়বস্তু সব মিলিয়ে দিলে একটা উপসংহার লিখবা। সবসময়ের জন্য চেষ্টা করবা উপসংহারটা একটু রাখার জন্য, এবং ঘ নম্বরের ক্ষেত্রে উচ্চতর দক্ষতা তোমরা উপসংহার ব্যবহার করবা, লিখবা না যেটা উপসংহার, বাট তুমি ব্যাপারটা ক্লোজিং করছো, তুমি এতক্ষণ একটা বিষয় সম্পর্কে তাকে বুঝাইছো যে এটা এভাবে হয়, শেষে বলে দিলা যে সর্বশেষে আমরা বলতে পারি যে এটা হয়েছে এবং আমি আপনাকে উপরের বিষয়গুলো এগুলো উপস্থাপন করেছি। তো এরকমভাবে একটা উপসংহারের মাধ্যমে লিখতে হবে এবং সর্বোচ্চ 15 বাক্য অর্থাৎ 15 লাইন তোমাকে এইটুকুর মধ্যে লিখতে হবে 4 মার্কের জন্য, তাহলে তুমি আশা করি 4-এ 4 পাবা। তো এরকমভাবে তোমাকে এই 4টা পয়েন্টে উচ্চতর দক্ষতা প্রয়োগমূলক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা গ এবং গ, এখানে তোমাকে মার্কটা বেশি কাজ করতে হবে। এবং এখানে কয় লাইন কি লিখবে তো বলে দিলাম 12 এবং 15 লাইন, এটা কিন্তু সর্বোচ্চ মানে একদমই বেশি, কারণ তোমার হাতে টাইমের কথা যে শুরুতেই বলেছিলাম 21 মিনিট আছে, আর নয়তো তোমার হাতে 31 মিনিট আছে, এর মধ্যে কমপ্লিট করাটা কিন্তু সো টাফ, আশা করি তোমরা বুঝছো। এরপর কথা বলি তোমাদের এখানে কিছু বিষয় নিয়ে, যেমন এইগুলো সৃজনশীলের শিক্ষকরা এগুলো ডিমান্ড করে। প্রশ্নের নম্বর পৃষ্ঠায় মাঝামাঝি লেখা উচিত, মার্জিনের বাইরে লেখা যাবে না। ধরুন এই যে মার্জিন, আমরা এই যে মার্জিন দিয়েছিলাম, তো তুমি কখনো সময় মার্জিনের বাইরে এখানে লিখবে না, তুমি হয় সবসময়ের জন্য প্রশ্নের একদম শুরুতে সুন্দর করে এখানে তুমি তোমার লিখে দেবে এবং আন্ডারলাইন করে দিবে, যাতে করে শিক্ষকের দৃষ্টিতে সে আকর্ষিত হয় এবং তোমাকে যেন সে মার্কটা দেয়। প্রশ্নের উত্তর শুদ্ধ সহজ ভাষায় লিখতে হবে, কোনোভাবেই তুমি আঞ্চলিক ভাষা ঢুকাইতে পারো না। বরিশালীরা দেখা যায় যে অনেক সময়, আমি নিজেও মনুফনু এটা ওটা মানে দেখা যায় খুবই তুই মুই করে শুরু করতেছি, বিষয়টা তা না, তোমাকে শুদ্ধ এবং চলিত ভাষায় সহজ ভাষায় লিখতে হবে, বইয়ের ভাষায়, মানে তুমি যেভাবেই কথা বলো না কেন সেই ভাষায় কিন্তু বইয়ে প্রয়োগ করা যাবে না। দেখা যায় অনেক সময় হয়ে যায়, আমি চাই না, যেহেতু আমি মনে মনে মুখে মুখে পড়তেছি, পড়ে লিখতেছি, অনেক সময় দেখা যায় যে করতে পারতাম, করতেছি, এমন কিছু শব্দ আসে যে বিষয়গুলো খাতায় ভালো দেখায় না। সময় ভাগ করে লিখতে হবে, যেটা আমরা বলেছিলাম, তোমাকে 21 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখতে হবে, 42 মিনিটের মধ্যে 2টা, তারপর তোমাকে হচ্ছে 53 মিনিটের মধ্যে 3টা, এরকমভাবে ভাগ করে তোমাকে 1টা 2টা 3টে 4টে করে সৃজনশীল লিখতে হবে। কোনো একটা সৃজনশীল তুমি একটু বেশি সময় দিচ্ছ, তাহলে 8টা সৃজনশীল কিন্তু ছোটো করে লিখতে হচ্ছে। সো তুমি যদি ইকুয়ালভাবে টাইমগুলো দাও, তাহলে তুমি প্রত্যেকটা সৃজনশীলে ভালো মার্ক পাইতে পারো। কেমন? সেই জায়গায় তোমাকে আবার অনেকে দেখা যায় যে সৃজনশীল এত বড় করে লাগে, পড়ে যায়, দেখে টাইম শেষ, 1টা 2টা সৃজনশীল তারা লিখতেই পারে না, এইরকম যেন না হয়। পরীক্ষার খাতাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, খাতা পরিষ্কার হলে পরীক্ষকের মন জয় করা সহজ হয়, অধিক নম্বর প্রাপ্তিতে সহায়তা। এটা খুবই সুন্দর একটা কথা, খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অনেকে খাতা এমনভাবে দেখো বানান ভুল যাইতেই পারে বা লেখা খারাপ হইতেই পারে। দেখো আমি সিম্পল, আমরা মানুষ, একদম সবগুলোতে ইকুয়াল লেখা হয় না, প্রথম 2 3টা 4টা সৃজনশীল অনেক সুন্দর লেখা হয়, পরের লেখাগুলো আস্তে আস্তে খারাপ হয়, আর শেষের সৃজনশীলের লেখা তো এমন হয় মাঝে মাঝে আমি নিজেই পড়তে পারি না। কিন্তু বিষয়টা এমন নয় যে এখানে পড়তে পারি না, বিষয়টা এমন হয় যে তোমাকে পড়তে হবে, কারণ তোমার এই শেষের সৃজনশীলটা তো শিক্ষক দেখবে, তোমাকে কিন্তু সেভাবে মানে যদি হয়তো বা লেখা দ্রুত লিখতেছো, হাতে লেখা খারাপ হচ্ছে, বাট স্পষ্ট থাকতে হবে, যাতে করে শিক্ষক সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পষ্টর মাধ্যমে বুঝে সে তোমাকে পড়তে পারে, পড়ে নাম্বার দিতে পারে। এবং তোমার খাতা অনেকেই দেখা যাবে শেষ পরীক্ষার খাতাগুলো তোমাকে যদি পড়তে দেয়, তুমি নিজেও আমি কী পড়ে লিখছি আমি নিজেও জানি না। তো এরকমটা যেন না হয় যে আমি কী লিখছি সেটা আমি বুঝি, শিক্ষক যদি সেটা বোঝে, কারণ তোমার তো কাম পৃষ্ঠা ভরা না, ভরাট করা হলে তাহলে তুমি যা ইচ্ছা লিখে ভরাট করতে পারো, তাই না? কিন্তু তোমাকে কত হচ্ছে ভালো লিখে নাম্বারটা পেতে হবে, তাই তোমাকে লিখতে শেষের যে বিশেষ করে শেষের সৃজনশীল 2টা বা 3টায় হাতের লেখাটা বুঝে শুনে লিখতে হবে, লাগলে একটু ফাঁকা দিয়ে লিখবা, যাতে করে শিক্ষক বিষয়গুলো বোঝে। ওভার রাইটিং করা যাবে না, কোনো লেখার ক্ষেত্রে চেষ্টাও করবে না ওভার রাইটিং করে, এটা কিন্তু খাতা নষ্ট করে ফেলে, এমনকি অনেক সময় অনেক ঝামেলাও করে। তুমি হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে, তুমি আস্তে করে কেটে দাও, উপরে লিখে দাও বা নিচে লিখে দাও, ঠিক আছে, এটা গোল চিহ্ন রেখে দিবা। আবার এখানে কোনো শব্দ ভুল হলে শুধুমাত্র একটা টান দিয়ে কেটে ফেলতে হবে, সিম্পল এইরকম একটা টান দিয়ে দিবা, মানে একটা টান দিয়ে দিবা বা একটা ক্রোশ চিহ্ন দিয়ে দিবা, আর কোনো না। ওই জায়গায় অনেকে এরকম গুজু যাওয়া ইচ্ছা করে, মনে হয় জেদ, আরে ভাই তোমার এটা খাতা, তুমি যদি ওরকম টানাটানি চিলাচিলি করো, ওরকমের যদি করো, খাতা ছিঁড়ে যাবে, এটা খাতা অপরিষ্কার দেখায় এবং নোংরা দেখায়, দেখা যায় শিক্ষক কিন্তু এখানে মার্ক তোমাকে নাও দিতে পারে, এটা কিন্তু ওই শিক্ষকের মনোভাবে রয়েছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে সুন্দর করে লেখো এবং চেষ্টা করবা বাসায় বসে 2-3টা সৃজনশীলের প্র্যাকটিস করার জন্য, তাহলে আশা করি সৃজনশীল অনেক ভালো কিছু করতে পারবা। বাট এই জিনিসটা মাথায় রেখে নিবা, লাগলে এই ছবিটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো লিঙ্কটা, সেখান থেকে ছবিটা ডাউনলোড করে নিবা, এটা মাথায় রাখবা যে আসলে এইভাবে লিখতে হবে, এবং গাইডে যেভাবে একটা সৃজনশীল এক্সপ্লেন করার চেষ্টা করবা, পরীক্ষায় ওই বিষয়গুলো এক্সপ্লেন করা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।